আসসালামু আলাইকুম। যারা জয়েন করছেন একটু আমাকে কমেন্ট করবেন যে হচ্ছে আমার কথা শুনতেছেন কিনা আর আমাকে দেখতেছেন কিনা, একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, আমি মাইক্রোফোনটা লাগাই দিই, একটু কমেন্ট করে ফেলেন। আর আজকে হচ্ছে মেইন কাজ যদি বলি নাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই ক্লাসটা আমাদের পেইড ব্যাচে হওয়ার কথা ছিল, সিক্রেট গ্রুপে। তো চিন্তা করলাম আপনাদের 5 তারিখ সিনিয়র অফিসার পরীক্ষা দিবেন। হ্যাঁ, আচ্ছা, তো চিন্তা করলাম যে আপনাদের সাথেও হচ্ছে ইয়ে করে দিই, যাতে আমার কথা অন্তত মনে পড়ে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে একটা কথা লেখা আছে, দেখেন যে ব্যাংকের জিকে মানে খাল বিল নদী নালা না। ব্যাংকের জিকে মানে ব্যাংক জিকে নট ইকুয়াল টু খাল বিল নদী নালা। হ্যাঁ, ব্যাংক জিকে নট ইকুয়াল টু ফসাবাসী। এর মানে আমি এখন আপনাদেরকে বিশ্লেষণ করবো যে ব্যাংকের জিকে অন্য জিকে থেকে কেন আলাদা, বা সেটা হচ্ছে আপনি আজকে আমার ক্লাস করলে বুঝতে পারবেন যে ব্যাংকের জিকেটা কেন অন্যরকম, হোয়াই, মানে বুঝবেন। হ্যাঁ, ব্যাংকের জিকেটা কেন অন্যরকম সেটা ক্লাস করলে বুঝবেন। Not keeping. Submit for bank detail. হয়ে গেল। আচ্ছা, তো যাই হোক, এই জন্য হচ্ছে আজকের ক্লাসটা নট অনলি শুধু আপনার ব্যাংকের জন্য, আপনারা যারা সামনে যে প্রাইমারি পরীক্ষা দিবেন বা বিসিএস বা যাই দেন না কেন, এটা সব জায়গায় কাজে দেবে। তবে স্পেশালি এই ক্লাসটা হচ্ছে ব্যাংক জিকের একটা কাস্টমাইজ ক্লাস আর কি। কাস্টমাইজ বুঝছেন তো, যেটা ব্যাংক জিকের জন্য হচ্ছে মানে স্পেশালাইজড আর কি। হ্যাঁ, যে ব্যাংকের সাধারণ জ্ঞান গুলা অন্যান্য প্রাইমারি নিবন্ধন কিংবা বিসিএস এর সাধারণ জ্ঞানের মতো না। এই সাধারণ ব্যাংকের যে সাধারণ জ্ঞান বা জিকে পার্টটা আসে, এই পার্টটা একটু ব্যতিক্রম। এখানকার কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে ব্যতিক্রম। আচ্ছা, আমার সিক্রেট গ্রুপে কি আমি শেয়ার করছি? হ্যাঁ, ওকে। আচ্ছা, তো ব্যাংকের সাধারণ জ্ঞানটা হচ্ছে একটু অন্যরকম আর কি, যেটা আপনি আজকে ক্লাস করলে বুঝবেন। হ্যাঁ, এখানে খাল বিল নদী নালা আসবে না, যে খালের গভীরতা কত, খালের পানির মধ্যে কি কি থাকে, শামুক জিনিস থাকে নাকি অন্য কিছু থাকে। হ্যাঁ, এগুলো আসে না এখানে। ব্যাংকের ইয়াগুলো একটু ব্যতিক্রম টাইপের আর কি। হ্যাঁ, আচ্ছা, ক্লাসটা শেয়ার করে দেন। যারা শেয়ার করছেন একটু শেয়ার ডান লেখেন, ঠিক আছে? একটু শেয়ার করে শেয়ার ডান লেখেন। হ্যাঁ, শেয়ার করে শেয়ার ডান লেখেন। এই যে এখানে আমি লিখে রাখছি যে ব্যাংক থেকে নট ইকুয়াল টু খাল বিল, পানামা খাল, সুয়েজ খাল, ঘোরাটি আসবে না ব্যাংকে। হ্যাঁ, তারপর পলাশী যুদ্ধ কত সালে হয়েছে, এটি কখনোই ব্যাংকে আসবে না। তাহলে ব্যাংক থেকে মানি খেতে কি? হ্যাঁ, তো আমার ক্লাসটা একটু পড়েন, আশা করি ক্লাস শেষে বুঝবেন যে হ্যাঁ, আসলে এই ব্যাংকের সাধারণ জ্ঞানগুলো অন্য সাধারণ জ্ঞানের মতো না। হ্যাঁ, অন্য সাধারণ যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লাইটের পাওয়ার কি কমে গেল? আমার নিজের কাছে কেমন জানি একটু টিয়া লাগতেছে আর কি। আচ্ছা, একটু কমেন্ট করবেন। এটা লাগাই নাই, দেখছেন? আচ্ছা, একটু কমেন্ট করবেন। এই যে এখন 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 কমেন্ট করেন। এতক্ষণ মাইক্রোফোন লাগানো ছিল না, মাইক্রোফোন ওখানে ছিল। এখন কমেন্ট করেন যে এখন ঠিক আছে কিনা, তাইলে হচ্ছে আমি আমার ক্লাস শুরু করব আর কি। হ্যাঁ, আমার ক্লাস শুরু করব। হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি এখন ঠিক আছে। ওই যে মাইক্রোফোন খোলা ছিল, আমি খেয়াল করি নাই। এখন দেখেন তো এখন সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা, একটু কমেন্ট করবেন। এটা লাগাই নাই, দেখছেন? আচ্ছা, একটু কমেন্ট। এখন ক্লিয়ার না? আচ্ছা আচ্ছা, ওকে। দেখেন, প্রথমেই বলি, এই ক্লাসটা অ্যাকচুয়ালি 23 সাল ভিত্তিক যে আমার ব্যাংক ব্যাচ আছে, সেখানে আমার বেশ কিছু ক্লাস বাকি ছিল।
এটা হচ্ছে তাদের জন্য, আপনারা যারা ওপেন করতেছেন এরা ফ্রি করতেছেন। এটা হচ্ছে 23 সাল ভিত্তিক ব্যাচ। তো জিকে ক্লাসটা নরমালি যত শেষে নেওয়া যায় তত বেটার, কারণ তথ্যগুলা তাহলে পিওর পাওয়া যায় আর কি। ঠিক আছে, তো আমরা ব্যাংক জিকে সম্পর্কে আমরা এখন কিছু শিখবো আর কি, যেগুলো ব্যাংকে আসে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমাদের আজকে হচ্ছে আমরা জিকে ক্লাস করব, বাট নট নর্মাল জিকে। কি জিকে? আজকের জিকে নাম হচ্ছে ব্যাংক জিকে। হ্যাঁ, আজকের জিকে নাম হচ্ছে ব্যাংক জিকে। আপনি এই আজকের আমার ক্লাস করলে বুঝবেন যে ব্যাংক জিকের জন্য কেন আপনাদের আলাদা টিচার দরকার, স্পেশালাইজ টিচার দরকার। প্রাইমারির জিকে দিয়ে ব্যাংকে হবে না, বিসিএস এর জিকে দিয়ে ব্যাংকে হবে না, কারণ ব্যাংকের কোশ্চেন প্যাটার্ন গুলো অন্যরকম। এখানে হচ্ছে ম্যাক্সিমাম প্রশ্ন আসে আপনার ব্যাংক রিলেটেড, অর্থনীতি রিলেটেড, বিভিন্ন অর্থনৈতিক অ্যাক্টিভিটি সম্পর্কিত, এগুলা বেশি আসে। খেলাধুলা খুব কমন একটা টপিক, খেলাধুলার মধ্যে আবার টেনিস থেকে খুব ভালো প্রশ্ন আসে। তারপর ব্যাংকিং বিভিন্ন টার্ম আসে, ব্যাংকিং বিভিন্ন কাজের বিষয়ে আসে, নতুন ব্যাংক কোনটা, পুরান ব্যাংক কোনটা, ব্যাংকিং বিভিন্ন অ্যাক্টিভিটি সম্পর্কে প্রশ্ন হয়। তারপরে হচ্ছে ব্যাংকের সাধারণ জ্ঞানের আরেকটা নাম হচ্ছে সব তাজা জিনিস আসে। হ্যাঁ, তাজা জিনিস মানে হচ্ছে একদম অতি সাম্প্রতিক জিনিসগুলা আসে, একদম অতি সাম্প্রতিক। সো ওই যে 1935 সালে কি আন্দোলন হয়েছিল, 43 সালে কি তেভাগ আন্দোলন হয়েছিল কিনা, 47 সালে হ্যাঁ কে দেশ ভাগ করছিল, এই পর্যন্ত ব্যাংকের পরীক্ষা আসে নাই, আর আসার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, তো প্রথমেই হচ্ছে যে আপনার বুঝতে হবে যে এখানে কোশ্চেন প্যাটার্ন অন্যরকম। হ্যাঁ, এখানে ওই 47 সালে কি আন্দোলন হয়েছে, হ্যাঁ এগুলো আসতো না এখানে। ঠিক আছে, 6 দফা দাবির প্রধান দাবি কি ছিল, এটি এখন পর্যন্ত আসে নাই। কিন্তু আপনি যদি অন্য যে কোনো চাকরির প্রস্তুতি নিতে চান, বিশেষ করে বিসিএস, এগুলো কিন্তু একদম খুঁটিনাটি আপনাকে শিখতে হবে। হ্যাঁ, 1905 সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল, কে কে বাংলারে ভাঙছিল, কে বাংলারে জোড়া লাগাইছিল, এই পর্যন্ত এখনো আসে নাই, আর আসার সম্ভাবনাও নাই। সো এই জন্য আপনাকে বললাম যে এটা হচ্ছে একটু অন্য টাইপের আর কি। হ্যাঁ, তো সমস্যা নাই, আমি আপনাদের বলে দিব, প্লাস ধরাই দিব, প্লাস পড়াই দিব যে আপনি এই জিনিসগুলা পড়েন, এই টাইপের পড়া পড়বেন আর কি। ঠিক আছে, ওকে। একজন লেকচার শুরু করেন, শুরু করবো, শুরু করা মনে সেকেন্ড করা। আচ্ছা যাই হোক, সে বুঝাইতে চাইছে যে শুরু করেন। আচ্ছা যাই হোক, তাহলে আমরা শুরু করি আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এর আগে জিকে ক্লাস গুলা হচ্ছে আমি বেশ আগে নিছিলাম, তো কোনো অসুবিধা নাই। আমি হচ্ছে আজকের ক্লাসে একদম 5 তারিখ যেহেতু পরীক্ষার ডেট ফিক্সড হয়েছে, সো 5 তারিখের আগে আমি একদম জিকের ওভারঅল যা যা আছে আমি ইনশাল্লাহ সবই পড়াই দেবো 23 সালের ব্যাচের জন্য যারা আছেন। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, ব্যাংক জিকে। আচ্ছা, প্রথম ব্যাংক জিকে, যেহেতু আমরা ব্যাংকের চাকরির পরীক্ষা দিবেন, পরীক্ষাটা ব্যাংকের, আপনার যে জিনিসগুলো জানা লাগবে আমার সাথে সাথে একটু লিখে ফেলবেন, আমার সাথে সাথে লিখতে পারলে ভালো, আমি যেগুলো করাবো আর কি। হ্যাঁ, আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমাদের যে জিনিসগুলো জানতে হবে, আমাদের বাংলাদেশ ব্যাংক সম্পর্কে জানতে হবে। বাংলাদেশ ব্যাংক, আচ্ছা, কিছু তথ্য আছে ব্যাংকের ক্ষেত্রে বলতেছি, আমি আগেই বলতেছি দিস ইজ নট ফর, মানে এটা শুধু ব্যাংকের স্পেশালাইজড সাধারণ জ্ঞান, ব্যাংকের জন্য কাস্টমাইজ করা। ঠিক আছে, তো বাংলাদেশ ব্যাংক সম্পর্কে আপনার জানতে হবে, কি কি তথ্য জানতে হবে। বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা জানতে হবে আপনার, প্রতিষ্ঠা কবে, বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা, তারপরে প্রতিষ্ঠা কত সালে, এটা হচ্ছে 16ই ডিসেম্বর 1971, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা। দেখেন, এটা একটা প্রশ্ন জাগবে আপনাদের মনে যে আচ্ছা বাংলাদেশ স্বাধীন হলো 16ই ডিসেম্বর 1971, ওই দিনে কি তাহলে কি ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে নাকি? না, ব্যাংক আরো পরে প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু এর কার্যকরী ডেট দিচ্ছে কবে থেকে, 16ই ডিসেম্বর 1971 সাল থেকে। ঠিক আছে, আচ্ছা, এর মোট শাখা, এই বাংলাদেশ ব্যাংকের মোট শাখা কয়টা আছে? বাংলাদেশ ব্যাংকের মোট শাখা আছে হচ্ছে 10টা, সবগুলাই হচ্ছে বিভাগীয় শহরে, ঢাকাতে 2টা আর বগুড়াতে একটা আছে। ঢাকাতে 2টা, একটা হচ্ছে যে মতিঝিল হেড অফিস, একটা হচ্ছে সদরঘাট আছে একটা, 2টা, আর বাকিগুলা হচ্ছে বিভাগীয় পর্যায়ে, আর একটা আছে বগুড়াতে।
এই টোটাল 10টা শাখা আছে, এই টোটাল 10টা শাখা আছে। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের কি কি কাজ আছে, বাংলাদেশ ব্যাংক কি কাজ করে? আচ্ছা, প্রথমেই বলি, বিসিএস এ যেমন অ্যাডমিন ক্যাডার আছে, অ্যাডমিন ক্যাডারের কাজ হচ্ছে অন্যান্য ব্যাংক, অন্যান্য ক্যাডারকে নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, ধরেন যে আদার যত ক্যাডার আছে নিয়ন্ত্রণ করে। ঠিক একইভাবে এই আরেকটা বিষয় বললি, বাংলাদেশ ব্যাংক হচ্ছে সেই বলতে পারেন ব্যাংক সেক্টরের অ্যাডমিন ক্যাডার হচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেটা কেমন? এই বাংলাদেশ ব্যাংক নামেই ব্যাংক, এই কিন্তু আপনি চাইলেই কিন্তু ওখানে যে কইতে পারবেন না আমি মাসে 500 টাকা করে টাকা রাখুম, আমি আর একটা অ্যাকাউন্ট খুলে দেন। নো, এখানে এই জিনিস নাই। আপনি কইতে পারবেন না যে আমার 1 লাখ টাকা আছে আমি এখানে এফডিআর করে রাখুম, নাই, এখানে এটা চলবে না। ঠিক আছে, এগুলা এগুলা কোথায় করতে পারবেন? এগুলা করতে পারবেন বাণিজ্যিক ব্যাংক যেগুলো আছে। বাণিজ্যিক ব্যাংক কোনগুলা? সরকারি যে ব্যাংকগুলো আছে, সোনালী, রূপালী, অগ্রণী, বাংলাদেশ কৃষি ব্যাংক, স্পেশালাইজড ব্যাংক, আদার্স যে ব্যাংকগুলো আছে, বিভিন্ন প্রাইভেট ব্যাংক। হ্যাঁ, এইগুলা হচ্ছে আপনি টাকা জমা দিবেন, টাকা তুলবেন, টাকা পাঠাইবেন, এফডিআর করবেন, হ্যান ত্যান যত অ্যাক্টিভিটিস আছে সব বাণিজ্যিক ব্যাংকগুলো করে। তাহলে এটার নামের সাথে কি আছে? বাংলাদেশ ব্যাংক। বাট এখানে এটা আমজনতা যাই আপনি এখানে ওইটা করতে পারবেন না। এটা হচ্ছে একটা কন্ট্রোলিং ব্যাংক, অর্থাৎ অন্য ব্যাংকগুলোর অ্যাক্টিভিটিস বা অন্যান্য ব্যাংকগুলো কিভাবে কাজ করবে না করবে সেই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংকের আরো কিছু কাজ আছে। ঠিক আছে, প্রধান কাজ হচ্ছে অন্যান্য ব্যাংকের নিয়ন্ত্রণ। অন্যান্য ব্যাংক অন্যান্য ব্যাংকের নিয়ন্ত্রণ করা। বাংলাদেশ ব্যাংক কি করে? অন্যান্য ব্যাংক নিয়ন্ত্রণ করে। যত আইন কানুন দেখবেন বাংলাদেশ ব্যাংক চালু করে। ব্যাংক কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে? বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের এই যে মুদ্রানীতি এটা ইয়া করে বাংলাদেশ ব্যাংক। বিনিময় রেট বাংলাদেশ ব্যাংক, ডলার রেট বাংলাদেশ ব্যাংক, রিজার্ভ সংরক্ষণ বাংলাদেশ ব্যাংক, টাকা ছাপাবে বাংলাদেশ ব্যাংক, মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংক। বোঝা গেছে? এভরিথিং বাংলাদেশ ব্যাংক। প্রধান কয়েকটা কাজ হচ্ছে অন্যান্য ব্যাংককে নিয়ন্ত্রণ করা, তারপরে মুদ্রানীতি প্রণয়ন করা। মুদ্রানীতি কি? মুদ্রানীতি প্রণয়ন করা। তারপর হচ্ছে টাকা ছাপানো। টাকা কি সোনালী ব্যাংক ছাপাইতে পারে? কেউ ছাপাইতে পারে না। কে ছাপাইতে পারে? একমাত্র বাংলাদেশ ব্যাংক। তারপরে হচ্ছে আপনার ক্লিয়ারিং হাউসের কাজ করা। ক্লিয়ারিং হাউস, HOUS, এর বাংলা হচ্ছে নিকাশ ঘর। নিকাশ ঘরের কাজ করা, নিকাশ ঘরের কাজ করা, এগুলো বাংলাদেশ ব্যাংকের কাজ। তারপরে হচ্ছে সরকারের ব্যাংক, এটা হচ্ছে সরকারের ব্যাংক। সরকারের ব্যাংক বলতে গেলে, ঠিক আছে, সরকারি ব্যাংক হিসেবে কাজ করে। হ্যাঁ, আরো অনেক কাজ আছে, সেগুলো আমি না হয় নাই লিখলাম, প্রধান কাজগুলা বললাম আর বাকিগুলো মুখে বলে দিচ্ছি। কি কি কাজ করে বাংলাদেশ ব্যাংক? অন্যান্য ব্যাংকের নিয়ন্ত্রণ করে, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপায়, ও আরো আছে এই জিনিসগুলো প্রিলি রিটেন ভাইবা সব জায়গায়। রিজার্ভ সংরক্ষণ আপনারা প্রায় পড়েন না যে বাংলাদেশের রিজার্ভ বাড়ছে কমছে, এটা কে প্রকাশ করে? এটা বাংলাদেশ ব্যাংক প্রকাশ করে। এটা কে সংরক্ষণ করে? এটা বাংলাদেশ ব্যাংক সংরক্ষণ করে। তাহলে এই কাজগুলা কিন্তু স্পেশালাইজড, এই কাজগুলা কিন্তু অন্য কোনো ধুমফুং ব্যাংক পারে না। ধুমফুং ব্যাংক বুঝছেন? এই কাজগুলো শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক। টাকা ছাপাবে বাংলাদেশ ব্যাংক, দেন না ছিঁড়া টাকা অনেক জমে যায়, বলে যে এই টাকা হালাই দিই, নতুন টাকা ছাপাও। এই যে নতুন কসকসা নোট কে ছাপায়? বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, ক্লিয়ারিং হাউসের কাজ করে, এই বিষয়টা হচ্ছে কি, এটা ভাইবাতে জিজ্ঞেস করে হোয়াট ইজ ক্লিয়ারিং হাউস, বা বাংলাদেশ ব্যাংকে কেন ক্লিয়ারিং হাউস বলা হয়। ক্লিয়ারিং হাউসটা হচ্ছে এরকম, নিকাশ ঘর। ধরেন আপনি হচ্ছে সোনালী ব্যাংক থেকে টাকা পাঠাবেন হচ্ছে ধরেন অগ্রণী ব্যাংকে, তো সোনালী ব্যাংক থেকে ডিরেক্টলি অগ্রণী ব্যাংকে টাকা পাঠানো পদ্ধতিটা হচ্ছে ধরেন আপনি এরকম। এই নিকাশ ঘরের বিষয়টা একটু বলি আপনাকে। ক্লিয়ারিং হাউস ধরেন SBL, সোনালী ব্যাংক PLC। আচ্ছা, এখন তো সোনালী ব্যাংক আছে, সোনালী লিখি, সোনালী ব্যাংক লিখলাম। ধরেন আপনি সোনালী ব্যাংক থেকে ধরেন রূপালী ব্যাংকে টাকা পাঠাবেন। এখন রূপালী ব্যাংকে টাকা পাঠাবেন, সোনালী ব্যাংক থেকে রূপালী, এটা ডিরেক্টলি পাঠানো যায় না। সেখানে মাঝখানে এই বাংলাদেশ ব্যাংক হচ্ছে একটা ভায়া হিসেবে কাজ করে। বাংলাদেশ ব্যাংক হচ্ছে একটা ভায়া হিসেবে কাজ করে। হ্যাঁ, এই ধরেন সারাদিনে যত লেনদেন হয়, হ্যাঁ, সোনালী ব্যাংক বা আপনি যদি এই ব্যাংক থেকে অন্য কোনো ব্যাংকে পাঠান, ধরেন DBBL, হ্যাঁ, ধরেন রাজবাংলা ব্যাংকে আপনি টাকা পাঠাবেন, এই কাজগুলো কে নিয়ন্ত্রণ করে? মাঝখানে
মাঝখানে কে নিয়ন্ত্রণ করে? বাংলাদেশ ব্যাংক হচ্ছে মাঝখানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে, কানেক্টেড একাধিক ব্যাংকের মধ্যে। ক্লিয়ারিং, ঝামেলা ক্লিয়ার করে, সহজ ভাষা বলতে লেনদেনের ঝামেলা ক্লিয়ার করে, বা লেনদেনের, এই জন্য এর নাম হচ্ছে ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর। এটা ভাইবাতে জিজ্ঞেস করে। ঠিক আছে, তাহলে আমরা বাংলাদেশ ব্যাংকের একটু কাজ সম্পর্কে জানলাম। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাজ। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক সম্পর্কে জানলাম, প্রতিষ্ঠা, শাখা, কি কি কাজ করে বাংলাদেশ ব্যাংক একটু সংক্ষেপে জানলাম। ঠিক আছে, আচ্ছা, আমার সাথে সাথে লিখে ফেলবেন। আমি যে পয়েন্টগুলো আপনাদেরকে লিখে দিচ্ছি, মনে করেন যে এগুলা না পড়লেই না। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে লাগবে, সেটা হচ্ছে শিডিউল ব্যাংক, SCHE, শিডিউল ব্যাংক, বা বাংলায় বলা হয় তফসিলি ব্যাংক। এটি কিন্তু আপনি খাল বিল নদী নালা না, আবার বলে দিলাম। হ্যাঁ, খাল বিল নদী নালা কিন্তু এই যে না, দেখছেন ব্যাংকের ইয়াটা কিরকম। আচ্ছা, শিডিউল ব্যাংক বা তফসিলি ব্যাংক। আচ্ছা, এই শিডিউল ব্যাংক বা তফসিলি ব্যাংকগুলা হচ্ছে এগুলা কি ব্যাংক? বাংলাদেশ ব্যাংক থেকে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে দুইটা ল আছে, দুইটা আইন আছে। একটা হচ্ছে ব্যাংক অ্যাক্ট 1900, বাংলাদেশ ব্যাংক আইন 1972, 72 না 73, আর আরেকটা হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991। এই দুইটা আইন একটু খেয়াল করবেন। যে সকল ব্যাংক এই দুইটা আইন মেনে চলে, দুইটা আইন, একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক আইন 1972, আর একটা হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991। এই দুইটা যারা মেনে চলে, মানে তাদেরকে বলা হয় শিডিউল ব্যাংক বা হচ্ছে তফসিলি ব্যাংক। শিডিউল ব্যাংক বা তফসিলি ব্যাংক, এরা কি কি মেনে চলে? একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক আইন, BD ব্যাংক, বাংলাদেশ ব্যাংক আইন, বাংলাদেশ ব্যাংক আইন 1972 সালে, বা একটা বাংলাদেশ ব্যাংক আইন আছে। এই দুইটা যদি মানে, এটা ভাইভাতে জিজ্ঞেস করবে ব্যাংকে, এটা ভাইভাতে জিজ্ঞেস করবে, বা রিটেনেও আসতে পারে। যে ছোট ছোট প্রশ্ন থাকে না, যে শিডিউল ব্যাংক কি, নন শিডিউল ব্যাংক কি, তখন আপনি লিখবেন, আমজনতা কি লিখবে জানেন? আমজনতা লিখবে যে যারা বাংলাদেশ ব্যাংকের আইন মেনে চলে তাদেরকে শিডিউল ব্যাংক বলে। কেন, অন্যগুলা যারা নন শিডিউল আছে, এরা কি বাংলাদেশ ব্যাংকের আইন মানে না? অবশ্যই মানে। বাংলাদেশ ব্যাংকের আইন ছাড়া তো একটা কাকপক্ষী অর্থনৈতিক লেনদেন হওয়া সম্ভব না। তাহলে ওই কথা বলা যাবে না যে আইন মানলে শিডিউল, আইন না মানলে তার বাকিরা আইন মানে না। অবশ্যই মানে। বাট শিডিউল ব্যাংক দুইটা আইন মানে, একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক আইন 1972, আর হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট, ব্যাংক কোম্পানি অ্যাক্ট। হ্যাঁ, এটা হচ্ছে 1991। এই দুইটা যদি মানে, এই দুইটা যদি মানে, তাহলে তাদেরকে বলা হবে এই শিডিউল ব্যাংক। এই দুইটা যদি সে মেনে চলে কোন ব্যাংক, যেমন যত শিডিউল ব্যাংক আছে, সোনালী, রূপালী, অগ্রণী, যারা আছে, এখন কয়টা? 62। এখন সর্বশেষ ইয়া কয়টা? 62টা না 63টা বলেন তো? লাস্ট শিডিউল ব্যাংক মানে বর্তমানে কয়টা আছে শিডিউল ব্যাংক? 62টা না 63টা? সর্বশেষ মনে হয় সিটিজেন ব্যাংক হলো, সিটিজেন ব্যাংক। এরপরে কি হয়েছে? সর্বশেষ সম্ভবত সিটিজেন ব্যাংক হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে শিডিউল ব্যাংক। আচ্ছা, নন শিডিউল ব্যাংক কি? নন শিডিউল, নন শিডিউল ব্যাংক, নন শিডিউল ব্যাংক কি? অতফসিলি ব্যাংক, অতফসিলি, অতফসিলি ব্যাংক শিখে রাখেন। এটি কিন্তু আপনি অন্য সাধারণ জ্ঞানের ক্লাসে পাবেন না। হ্যাঁ, অতফসিলি ব্যাংক কি? অতফসিলি ব্যাংক হয়েছে এই যে দুইটা আইন আছে না, এই দুইটা আইনকে তারা পুরোপুরি মানে না, তারা পুরোপুরি মানে না এই দুইটা আইনকে। এখন কি তারা তাহলে তারা চলে কেমনে? তাদের হচ্ছে অন্যান্য আইন, মানে অন্যান্য বা নিজস্ব ইয়ে থাকে, অন্যান্য আইন বা নিজস্ব হচ্ছে কিছু রুলস এন্ড রেগুলেশন থাকে, তবে সেটা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। মোট কথা হচ্ছে এই দুইটা আইন যদি মানে, তারা শিডিউল। আর অতফসিলি ব্যাংক কোনগুলা? যেগুলা এই দুইটা আইনকে পুরোপুরি মেনে চলে না, দ্যাট ইজ কল্ড নন শিডিউল ব্যাংক, দ্যাট ইজ কল্ড নন শিডিউল ব্যাংক। আচ্ছা, এটা কি সর্বশেষ 62 নগদ ডিজিটাল ব্যাংক, এটাই কি লাস্ট নাকি? হ্যাঁ, নগদ ডিজিটাল। এরপরে আর হয়েছে কিনা আমার জানা নাই।
ব্যাংক যদি হয় তাহলে আমাকে একটু বলেন। বর্তমানে শিডিউল ব্যাংক হচ্ছে 62টা, বর্তমানে শিডিউল ব্যাংক হচ্ছে 62টা, সর্বশেষ নগদ ডিজিটাল ব্যাংক যদি 63টা হয়ে থাকে তাহলে আমাকে একটু জানান। যদি 63টা হয়ে থাকে, 63টা হইলে আমাকে একটু জানান। কালার শিফটিং করছে, এটা আবার কি জিনিস? ফয়সাল আহমেদ, যদি 63টা হয়ে থাকে তাহলে আমাকে একটু বলবেন যদি 63টা হয়। ঠিক আছে, 63টা হলে আমাকে একটু বলবেন। জাস্ট হচ্ছে এইভাবে রাখবেন যে নন শিডিউল হচ্ছে যারা ওই দুইটা আইনকে মানে না, হ্যাঁ, আর এরা হচ্ছে আচ্ছা উদাহরণ একটু লিখতে পারেন তাহলে একটু বুঝবেন যে কারা মানে কারা মানে না। এই শিডিউল ব্যাংকের যত আছে ধরেন সোনালী, রূপালী, হ্যাঁ, রূপালী, অগ্রণী, হ্যাঁ, এগুলা হচ্ছে সবই শিডিউল ব্যাংক। ইভেন যত প্রাইভেট ব্যাংক আছে সবই হচ্ছে শিডিউল ব্যাংক, সবই হচ্ছে কি ব্যাংক? শিডিউল ব্যাংক, মানে তফসিলি ব্যাংক। আর যারা এই দুইটা আইন পুরোপুরি মেনে না চলে তারা হচ্ছে কি ব্যাংক? তারা হচ্ছে অতফসিলি ব্যাংক, অতফসিলি ব্যাংক। ঠিক আছে, তারা হচ্ছে অতফসিলি ব্যাংক। আচ্ছা, এটা যদি একটু বুঝে থাকেন তাহলে আমি এটা মুছে দিব, আমি পরবর্তী ইয়াতে যাব। নগদ ডিজিটালের পরে হয়েছে বলতে আমার আর জানা নাই। 62 স্যার পড়তে গিয়ে এত ভোগাঙ্গি সেই লাগে, বাট কি এমন করে স্মার্ট। আমার আপনার আমি কথা বুঝি নাই, কি বলছেন? পড়তে গিয়ে কষ্ট লাগে আপনার? পড়তে তো অবশ্যই কষ্ট লাগবে, স্বাভাবিক, পড়তে তো অবশ্যই কষ্ট লাগবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে আপনাদের জানা উচিত। আমার মনে হয় যে এটা নট অনলি আপনার ব্যাংকের পরীক্ষা, আপনি যদি বাংলাদেশের নাগরিক হন তাহলে এই তথ্যগুলো হচ্ছে আপনার জানা উচিত। ঠিক আছে, দেখেন, যদি আপনার বাংলাদেশের নাগরিক হন তাহলে এই তথ্যগুলো আপনার জানা উচিত। আচ্ছা, ব্যাংক মূলত হচ্ছে দুই টাইপের হয়, ব্যাংক মূলত দুই টাইপের হয়। একটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত, হ্যাঁ, একটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত, যেটাকে আমরা সরকারি ব্যাংক বলি। কি ব্যাংক বলি? সরকারি ব্যাংক। আরটা হচ্ছে বেসরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক। রাষ্ট্রায়ত্ত বা সরকারি ব্যাংকই এই ব্যাংকগুলা মালিকানা, মানে অধিকাংশ মালিকানা সরকারের পক্ষ থাকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক। ঠিক আছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক হচ্ছে সরকারের মালিকানায় থাকে। যেমন আচ্ছা স্যার এটা না, আচ্ছা এটা পরে আসতেছে। আচ্ছা, এটা একটা ভাগ। আচ্ছা, এটা হচ্ছে মালিকানার দিক থেকে। আরেকটা জিনিস পড়াই ফেলি, ব্যাংক মূলত হচ্ছে বাণিজ্যিক, বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক, বাণিজ্যিক ব্যাংক। আরটা হচ্ছে এটা তিন ভাবে, আমি যেটা লিখছিলাম সরকারি বেসরকারি, ওইটাও ব্যাংকের প্রকার ভেতর, ওটা মালিকানার ভিত্তিতে। মালিকানার আগে ব্যাংকের কাজের ভিত্তিতে, যে কি টাইপের কাজ করে, মানে কাজের ভিত্তিতে মোটামুটি আপনি কাজের ভিত্তিতে কিভাবে, কাজের ভিত্তিতে, কাজের ভিত্তিতে আপনি ব্যাংকে মোটামুটি কয়েকটা ভাগে ভাগ করতে পারেন। বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, আর আরেকটা হচ্ছে ওটা জানি কি বলে, আচ্ছা ওটা মনে নাই আমার। বিশেষায়িত ব্যাংক, আচ্ছা, বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, আচ্ছা আরেকটা আছে, আচ্ছা বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক। আচ্ছা, বাণিজ্যিক ব্যাংক কোনগুলা? বাণিজ্যিক ব্যাংক হচ্ছে যেগুলা সরকারের বিভিন্ন কাজ, যেমন আপনারা আপনাদের যে কাজগুলো করেন, টাকা জমা দেওয়া, টাকা তোলা, কিংবা হচ্ছে এফডিআর করা, টাকা ট্রান্সফার করা, বিভিন্ন ভাতা দেয়া, আপনাদের বেতন ভাতা দেয়া, এই কাজগুলা যারা করে, অর্থাৎ বাণিজ্যিক কার্যক্রম। বাণিজ্যিক ব্যাংক মানে হচ্ছে যারা বাণিজ্য কার্যক্রম করার জন্য যাদের উৎপত্তি হয়েছে, যাদের বাণিজ্য কার্যক্রম করার, যেমন হচ্ছে এসবি, যেমন সোনালী, হ্যাঁ, যেমন সোনালী ব্যাংক, এর কাজ হচ্ছে কি, এটা হচ্ছে কাজের ভিত্তিতে যে ব্যাংকটা কি টাইপের কাজ করে, বাণিজ্যিক ব্যাংক। সোনালী, তারপরে হচ্ছে অগ্রণী, হ্যাঁ, অগ্রণী, তারপর হচ্ছে জনতা। প্রাইভেট ব্যাংকের মধ্যে আছে ধরেন ডিবি, ডিবিবিএল, হ্যাঁ, ডিবিবিএল, তারপর হচ্ছে আইএফসি বা যাই হোক, বা ইসলামী ব্যাংক, হ্যাঁ, ইসলামী ব্যাংক। এগুলো হচ্ছে সবই কি ব্যাংক?
এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কি ব্যাংক? বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক। আর কিছু আছে স্পেশালাইজড বা বিশেষায়িত ব্যাংক। এটা কি? এগুলো হচ্ছে বিশেষ উদ্দেশ্যে, বিশেষ কাজের জন্য, বিশেষ কাজের জন্য বা বিশেষ কাজের উদ্দেশ্যে সরকার আবার কিছু ব্যাংক বানাইছে, সেই ব্যাংক গুলাকে বলা হয় স্পেশালাইজড বা বিশেষায়িত ব্যাংক। যেমন এর 1 নম্বরে হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ 1 নম্বরে হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে সব থেকে বড় বিশেষায়িত ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক, এটা হচ্ছে লেখা রাখবেন ব্র্যাকেটে, সব থেকে বড় বিশেষায়িত ব্যাংক, সব থেকে বড় বিশেষায়িত ব্যাংক। এটা পরীক্ষাতে আসছে, বিশেষায়িত ব্যাংকের পরীক্ষাতে। সব থেকে বড় বিশেষায়িত ব্যাংক হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, যাকে সংক্ষেপে বলা হয় বিকেবি, বাংলাদেশ কৃষি ব্যাংক। 2 নম্বর হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক। তারপরে আরেকটা জানি কি আছে, আচ্ছা যাই হোক, এগুলা হচ্ছে। আরেকটা হচ্ছে রাকাব, 3 নম্বর হচ্ছে রাকাব বা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এটা হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এগুলা সবই হচ্ছে উন্নয়ন ব্যাংক, সবই হচ্ছে বিশেষায়িত ব্যাংক। হ্যাঁ, এটা অসংখ্যবার পরীক্ষাতে আসছে যে বাংলাদেশের সবচেয়ে হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট স্পেশালাইজড ব্যাংক ইন বাংলাদেশ, অর্থাৎ নিচের কোনটি বাংলাদেশের সব থেকে বড় স্পেশালাইজড ব্যাংক বা হচ্ছে বিশেষায়িত ব্যাংক। তাহলে বিশেষায়িত ব্যাংক যেগুলো আছে তার মধ্যে সব থেকে বড় বিশেষায়িত ব্যাংক কোনটা? সব থেকে বড় বিশেষায়িত ব্যাংক হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক বা বিকেবি। আর এই যে 3টা লিস্ট দিছি, বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এগুলা আসে নিচের কোনটি স্পেশালাইজড ব্যাংক, নিচের কোনটি স্পেশালাইজড ব্যাংক না। সো এগুলো আপনার লাগবে, এগুলা হচ্ছে আপনার লাগবে কিন্তু তখন। সো বি কেয়ারফুল। এই জিনিসগুলা কি করবেন আর কি। হ্যাঁ, অর্থনৈতিক সমস্যা দেখলাম। অর্থনৈতিক সমীক্ষা তো অনেক আগের ডাটা নেওয়া হয়। হ্যাঁ, অর্থনৈতিক সমীক্ষা 1 বছর পর পর চেঞ্জ হয়, কিন্তু এই লাস্ট সর্বশেষ যে তফসিলি ব্যাংক নগদ ডিজিটাল, এটা তো সাম্প্রতিকের মধ্যে আসবে। হ্যাঁ, অর্থনৈতিক সমীক্ষা তো পুরো 1 বছরের তথ্য আপনি পাবেন। ঠিক আছে, ওকে, আচ্ছা। ওকে, এখন দেখেন তাহলে এটা হচ্ছে কি ব্যাংক? রাজশাহী কৃষণের। তাহলে এই যে এই পড়ানোর ভাব দেখে তো বুঝছেন দিস ইজ নট নর্মাল জিকে, এগুলো অন্য জিকে না, এগুলা খালবিল নদী নালা না। আমি কিন্তু খালবিল নদী নালার কথা কিছুই বলি নাই। আচ্ছা, এটা হচ্ছে এটা ব্যাংকের কাজের ভিত্তিতে। এখন মালিকানার ভিত্তিতে আবার ব্যাংকের কিছু টাইপ আছে। হ্যাঁ, মালিকানার ভিত্তিতে দেখেন, মালিকানা কে কার মালিকানা, মালিকানার ভিত্তিতে ব্যাংক, মালিকানার ভিত্তিতে ব্যাংক, মালিকানার ভিত্তিতে বৈধফলা আকার 19 মালিকানার ভিত্তিতে ব্যাংক। মালিকানার ভিত্তিতে ব্যাংক কয় প্রকার? আচ্ছা, এই মালিকানার ভিত্তিতে ব্যাংক কয় প্রকার দেখেন, মানে ওই ব্যাংকের মালিক কারাই, আপনি, আমি, সরকার, নাকি হচ্ছে বিদেশিরা। হ্যাঁ, আমি সেটা একটু লিখে দিচ্ছি। মালিকানার ভিত্তিতে ব্যাংক, মালিকানার ভিত্তিতে ব্যাংক মোটামুটি হচ্ছে 3 প্রকারের। একটা হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যাংক, একটা হচ্ছে সরকারি বা রাষ্ট্রায়ত্ত বলা হয় আর কি। হ্যাঁ, সরকারি বা রাষ্ট্রায়ত্ত, সরকারি রাষ্ট্রায়ত্ত, রাষ্ট্রায়ত্ত বানান কি? বানান ভুলে আমার কিছু করার নাই। রাষ্ট্রায়ত্ত ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক আর কি, সরকারি বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক। 2 নম্বর হচ্ছে বেসরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক। আর 3 নম্বর হচ্ছে বিদেশি ব্যাংক, বিদেশি ব্যাংক, বিদেশি ব্যাংক। মানে সরকার যে ব্যাংকগুলার মালিক, ব্যাংকগুলার পুরোপুরি না, যেমন এখন সোনালী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি। পিএলসি মানে হচ্ছে ওখানে পাবলিক লিমিটেড কোম্পানি, অর্থাৎ সরকার ম্যাক্সিমাম অংশের মালিক, শেয়ারের মালিক সরকার। সো এই ব্যাংকগুলোকে মানে কে কার মালিকানা, যেটার মধ্যে সরকারের মালিকানা বেশি, সরকার কন্ট্রোল করে, সেটাকে বলা হয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা সরকারি ব্যাংক বলে আপনারা পরিচিত। এর মধ্যে কি আছে দেখেন, সোনালী, রূপালী, অগ্রণী, সোনালী রূপালী অগ্রণী, তারপরে হচ্ছে বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, তারপর হচ্ছে জনতা ব্যাংক,
জনতা ব্যাংক, তারপরে যে বাংলাদেশ কৃষি ব্যাংক, এগুলা সবই, হ্যাঁ, রাকাব, রাকাব, পিকেবি মানে প্রবাসী কল্যাণ ব্যাংক, এগুলা দেখলে বুঝবেন এগুলার মালিকানা হচ্ছে সরকার, মানে ম্যাক্সিমাম শেয়ার হোল্ডার হচ্ছে গভর্নমেন্ট, মানে বেশির অর্ধেক আর কি, ঠিক আছে। আচ্ছা, এগুলা আর বেসরকারি ব্যাংক মানে হচ্ছে, বেসরকারি ব্যাংক মানে একটু বুঝেন, ওখানে আহ, ওই ব্যাংকটার ম্যাক্সিমাম শেয়ার প্রাইভেট, যেমন অন্য, যেমন হচ্ছে ইসলামী ব্যাংক, তারপরে ডিবিবিএল, ডাচ বাংলা ব্যাংক যেটা, তারপরে হচ্ছে আইএফআইসি ব্যাংক, তারপরে হচ্ছে পূবালী ব্যাংক। আচ্ছা, পূবালী, আচ্ছা এখানে একটু আপনাদের কনফিউশন দূর করি। এই সোনালী রূপালী অগ্রণী এদের নামের সাথে, সোনালী রূপালী অগ্রণী এদের নামের সাথে ও পূবালী ব্যাংক থাকলো, পূবালী ব্যাংক কিন্তু সরকারি ব্যাংক না, ইটস এ প্রাইভেট ব্যাংক। 1982 সালে এটা সরকারি থেকে প্রাইভেট হয়। কত? 1982 সালে এটা প্রাইভেট হয়। হ্যাঁ, হ্যাঁ, এটা পূর্বে সরকারি ছিল, পূর্বে সরকারি ছিল। যেমন উত্তরা ব্যাংক, এই যে আবার আরেকটা বলে দিই, উত্তরা, উত্তরা ব্যাংক কিন্তু এটা প্রাইভেট ব্যাংক, বাট এটা পূর্বে সরকারি ছিল, পূর্বে সরকারি ছিল, এখন সরকারি নাই। এই যে এই যে উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক, এগুলা কিন্তু নাম মিল আছে, পূবালী, অগ্রণী, সোনালী, বাট দিস ইজ এ প্রাইভেট ব্যাংক, ঠিক আছে। সো এখানে আমরা বেসরকারি ব্যাংকের মধ্যে পাইলাম এগুলা। আচ্ছা, বিদেশি ব্যাংক আছে কিছু। বিদেশি ব্যাংক মানে হচ্ছে এই ব্যাংকগুলার মালিকানা না বাংলাদেশি কোনো ব্যক্তি, না হচ্ছে বাংলাদেশের কোনো সরকার, এই ব্যাংকগুলার মালিকানা হচ্ছে বিদেশিরা। যেমন বাংলাদেশে আছে হংকং সাংহাই, এইচএসবিসি, এইচএসবিসি ব্যাংক, এইচএসবিসি হংকং সাংহাই, তারপর যে হাবিব ব্যাংক, হ্যাঁ, হাবিব ব্যাংক, আর জানে কি আর কয়েকটা ব্যাংক আছে, আর কি আছে, আহ স্ট্যান্ডার্ড চার্টার্ড, হ্যাঁ, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এগুলো সব হচ্ছে বিদেশি ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হচ্ছে বিদেশি ব্যাংক, ঠিক আছে। তাহলে মালিকানার ভিত্তিতে ব্যাংক হচ্ছে কয় প্রকারের, এইগুলো হচ্ছে আপনি ব্যাংকের টাইপ আর কি, দিস টাইপ, হ্যাঁ। মালিকানার ভিত্তিতে ব্যাংকের এরকম আপনি প্রাইভেট, গভর্নমেন্ট, আরটা হচ্ছে কি বিদেশি মালিকানার ব্যাংক আর কি, ঠিক আছে। ওকে, আচ্ছা, ব্যাংক গেল, ঠিক আছে। মাসুদ রানা, আচ্ছা, তাহলে নতুন কিছু পাইতেছেন বলেন। এই যে আমি আপনাদের যে ইয়াগুলা পড়াইলাম সেখানে কিন্তু সবগুলাই ব্যাংক রিলেটেড। আচ্ছা, এরপর দেখেন, আচ্ছা এখানে একটু বিষয় বলি, দেখেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের ইকোনমিক সিস্টেম, ঐতিক ব্যবস্থা বানান কি, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কি দেখেন, পৃথিবীতে দুই ধরনের অর্থনৈতিক অবস্থা আছে, একটা হচ্ছে পুঁজিবাদী, আরটা পুঁজিবাদী, আরটা জানি কি সমাজতান্ত্রিক, না নাকি ঠিক লিখলাম? পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক। এখন এই বাংলাদেশের কোনটা বলেন তো, কে কে পারেন? আচ্ছা, আপনারা তো সবাই অনার্স পড়েন বা অনার্স মাস্টার্স পাস, বলেন যে পৃথিবীতে দুই ধরনের অর্থনৈতিক আছে, একটা হচ্ছে সমাজতান্ত্রিক, আর আরটা হচ্ছে, এটা একটু বলা যায় পুঁজিবাদী হচ্ছে ইউএসএ কেন্দ্রিক বা আমেরিকা কেন্দ্রিক, আর এটা হচ্ছে রাশিয়া কেন্দ্রিক। হ্যাঁ, রাশিয়া কেন্দ্রিক। আমাকে একটু বলেন তো যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কেমন, পুঁজিবাদী নাকি হচ্ছে সমাজতান্ত্রিক? বলেন তো বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন, পুঁজিবাদী নাকি সমাজতান্ত্রিক? কোনটা হবে বলেন দেখি, পরীক্ষা তো দিবেন সবাই, অনার্স মাস্টার্স পাস আপনারা। আচ্ছা, কামিনী, আচ্ছা পুঁজিবাদী। বাকিরা কি করবেন? বাকিদের উত্তর নাই। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, এই অর্থনীতি নিয়ে পড়েন কারা, এর মধ্যে ইকোনমিক সাবজেক্ট নিয়ে কারা পড়েন, কমার্স নিয়ে কারা পড়েন, বিজনেস স্টাডিজ, তাদের তো পারার কথা।
সায়েন্সের পোলাপান না হয় এগুলা মানে ইয়া, হ্যাঁ বলেন, পুঁজিবাদী না? আচ্ছা শোনেন, বাংলাদেশের মধ্যে দুটাই আছে, এইটা বাংলাদেশের হচ্ছে মিক্সড বা মিশ্র, বাংলাদেশের হচ্ছে মিক্সড। এটা পরীক্ষায় আসছে, হুদাই আপনারা পড়ায়নি, আপনি ভাইবেন না যে আপনার মনে হয় আমি হুদাই এগুলা পড়াইতেছি। এই যেটা আমি বললাম, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মিক্সড ইকোনমিক সিস্টেম, হ্যাঁ, এটা পরীক্ষাতে আসছে, এই জন্য আপনাদের করাইছি। দেখবেন বাংলাদেশে ব্যক্তি মালিকানাধীন জিনিস আছে, যেমন আপনি বাড়িওয়ালার পোলা, মানে আপনার বাপ হচ্ছে ওই বাড়িটার মালিক। আবার সরকারের অনেক মালিকানা আছে, সরকারের বিভিন্ন প্রপার্টিস আছে, অর্থাৎ সরকারের মালিক আছে বা আবার ব্যক্তি মালিকানাধীন আছে। সো বাংলাদেশের ইয়াটা হচ্ছে মিশ্রণ, অর্থাৎ এই পুঁজিবাদীও আছে আবার সমাজতান্ত্রিকও আছে। সো বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক আছে, এগুলা ভাইবাতে জিজ্ঞেস করবে, কিন্তু বাংলাদেশ ভাইবাতে এই জিনিসগুলা জিজ্ঞেস করবে। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা। ঠিক আছে, আচ্ছা মিক্সড, হ্যাঁ, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মিক্সড অর্থনৈতিক ব্যবস্থা। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আপনাদের তথ্যগুলো একটু আমি জাস্ট লিখে দিই, সব ইয়া দরকার নেই। এটা পরীক্ষাতে আসছে, মুক্ত বাজার, মুক্ত বেকার বা যারা মুক্ত বাজার অর্থনীতি, বলেন তো বাংলাদেশে মুক্ত বাজার অর্থনীতি কবে চালু হয়? মুক্ত বাজার অর্থনীতি বাংলাদেশে কবে চালু হয় বলেন তো? আচ্ছা লিখে দেই, পারবেন না হয়তো। 1991 সালে বাংলাদেশ মুক্ত বাজার অর্থনীতিতে প্রবেশ করে। 1991 সালে বাংলাদেশ প্রথম মুক্ত বাজার অর্থনীতিতে প্রবেশ করে আর কি। আচ্ছা, আরো কিছু জিনিস আপনাদেরকে একটু জানতে হবে, সেটা হচ্ছে দেখেন আমি লিখে দিচ্ছি, জিএনপি, হোয়াট ইজ জিএনপি, তারপরে হচ্ছে আপনার হোয়াট ইজ জিডিপি, এগুলা পরীক্ষাতে আসছে এবং আসবে। জিএনপি হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রোস জিআরও, গ্রোস ন্যাশনাল, NATIONA, ন্যাশনাল প্রোডাক্ট, PRODUCT, আর এটা হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, এটা হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রোস ডোমেস্টিক TIC, ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা, একটা হচ্ছে ন্যাশনাল প্রোডাক্ট, খেয়াল রাখবেন, এন মানে হচ্ছে ন্যাশনাল আর ডি মানে হচ্ছে ডোমেস্টিক, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এখানে জিএনপি, আর হচ্ছে জিডিপি, হ্যাঁ, এটা আসে, এগুলোর অ্যাব্রিভিয়েশন আছে, জিএনপি মানে কি আর জিডিপি মানে কি। আচ্ছা, আমরা বলি না যে বাংলাদেশের জিডিপির হার এখন এত, বাংলাদেশের জিডিপির হার গত বছর এত ছিল, হ্যাঁ, এই ইয়াগুলা আসে আর কি। ঠিক আছে, আচ্ছা, এই দুটাই আসছে, হ্যাঁ, দা জিডিপি স্ট্যান্ডস ফর, মানে জিডিপির অ্যাব্রিভিয়েশন আসছে, জিএনপি মেজার্স বা মিনস কি, হ্যাঁ, এই দুটাই পরীক্ষাতে আসছে আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের একটু শিখা রাখবেন, বাংলাদেশের অর্থ বছর, এই তিনটা আসছে পরীক্ষায়। বাংলাদেশের অর্থ বছর, বাংলাদেশের অর্থ বছরের ইয়া হচ্ছে 1 জুলাই থেকে, 1 জুলাই থেকে 30 জুন। বাংলাদেশের অর্থ বছর হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন। আচ্ছা, ভারতে, আচ্ছা পাকিস্তানের 3 দেশ, এটা শিখবেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অর্থ বছর হচ্ছে এই সেম 1 জুলাই থেকে 30 জুন। এই জিনিসগুলো আপনার কোথায় লাগবে? প্রিলিতে লাগবে, রিটেনে লাগবে, ভাইভাতে লাগবে। এটা হচ্ছে পাকিস্তান। তারপর ভারতের অর্থ বছর, ভারতের অর্থ বছর হচ্ছে 1 এপ্রিল থেকে 31 মার্চ, 1 এপ্রিল থেকে 31 মার্চ
পহেলা এপ্রিল থেকে 31 মার্চ। আর সব থেকে বড় মানে পৃথিবীর যে মোড়ল সেটা একটু লিখে দিই। পৃথিবীর মোড়ল মানে ইউএস এর অর্থ বছর হচ্ছে 1 অক্টোবর, 1 অক্টোবর থেকে 30 অক্টোবর, 30 সেপ্টেম্বর, 30 সেপ্টেম্বর, 30 সেপ্টেম্বর, ACPT সেপ্টেম্বর। তাহলে এই বাংলাদেশের অর্থ বছর হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন। যেমন আমাদের দেশে যত বেতন বাড়াবাড়ি হয় সব জুলাই মাসের 1 তারিখ। কেন জুলাই মাসের 1 তারিখ হয়? কারণ ওটা হচ্ছে বাংলাদেশের অর্থ বছর শুরু হয় জুলাইয়ের 1 তারিখ থেকে, জুলাইয়ের 1 তারিখ থেকে। ঠিক আছে, আচ্ছা। তারপরে পাকিস্তানের সেম, বাংলাদেশ আর পাকিস্তানের সেম। এই দেখেন, বাংলাদেশ আর পাকিস্তানের 1 জুলাই। ভারতটা আলাদা, ভারত হচ্ছে 1 এপ্রিল থেকে 31 মার্চ। আর পৃথিবীর যে মোড়ল ইউএসএ হচ্ছে 1 অক্টোবর থেকে 30 সেপ্টেম্বর। এটা হচ্ছে ইউএস এর কি বলে অর্থ বছর আর কি। ঠিক আছে। ও জিএনআই, গ্রোস ন্যাশনাল ইনকাম। এক ভাই বলছে জিএনআই লাগবে না, জিএনআই মানে গ্রোস ন্যাশনাল ইনকাম। আচ্ছা জিএনআই, আচ্ছা লিখে দিচ্ছি। জিএনআই, জিএনআই, জিএনআই গ্রোস ন্যাশনাল ইনকাম। আই মানে ইনকাম, গ্রোস ন্যাশনাল ইনকাম, জিএনআই। ঠিক আছে, জিএনআই হচ্ছে গ্রোস ন্যাশনাল ইনকাম, গ্রোস ন্যাশনাল ইনকাম। এনএনআই, এনএনআই পড়েন, লাগবে না এটা তো আমি বলি নাই যে লাগবে না। লাগবে। আমি যেগুলো বললাম এগুলো পরীক্ষায় আসা মানে পরীক্ষায় আসছে, আবার আসার সম্ভাবনা আছে যেহেতু রিপিট হয়। সো হচ্ছে যে ইয়াতে অবশ্যই লাগবে। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, ব্যাংকিং টার্মে হচ্ছে ক্যামেল রেটিং। আচ্ছা CAMELS, ক্যামেলস রেটিং। ক্যামেল রেটিং কি বলেন তো, কেউ বলতে পারেন? এই ক্যামেল রেটিং কি, একটু আইডিয়া বলতে পারেন? ক্যামেল রেটিং দিয়ে কি বোঝায়? ক্যামেল রেটিং দিয়ে কি বোঝায়? যেমন আমি বলি আপনার ছাত্র কেমন, আপনি ছাত্র কেমন কি দিয়ে বোঝা যায়? সিজিপিএ দিয়ে বোঝা যায় না? যে সিজিপিএ যদি 2 হয় ছাত্র খারাপ, সিজিপিএ যদি 4 হয় ছাত্র অনেক ভালো, সিজিপিএ যদি 3 হয় তাহলে মোটামুটি চলে। তাহলে সিজিপিএ দিয়ে কি বোঝা যায়? একজন ছাত্রের চরিত্র বোঝা যায়, সে কোন ক্যাটাগরির, ভালো খারাপ মিডিয়াম না কেমন টাইপের। ঠিক একইভাবে ক্যামেল রেটিং হচ্ছে একটা রেটিং, এটা হচ্ছে একটা পয়েন্ট। এই প্রত্যেকটার একটা মিনিং আছে। CAMELS, প্রত্যেকটার এক একটা মিনিং আছে। এই ক্যামেল রেটিং দিয়ে হচ্ছে একটা ব্যাংকের অবস্থা কেমন, ব্যাংকটা কি দুর্বল নাকি সবল, ব্যাংকটা কি দুর্বল নাকি সবল নাকি ভালো নাকি খারাপ, এই জিনিসগুলা দেয়া বোঝা যায়। এই হচ্ছে ক্যামেল রেটিং। এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকুরেসি, তারপর হচ্ছে অ্যাসেট কোয়ালিটি, এম হচ্ছে ম্যানেজমেন্ট, ই মানে হচ্ছে আর্নিংস, তারপরে এল মানে হচ্ছে লিকুইডিটি, এস মানে হচ্ছে সেন্সিটিভিটি। অর্থাৎ সবগুলার মিলা হচ্ছে একটা, এই সবগুলার গড়। এই সবগুলা মিলা হচ্ছে ক্যামেল রেটিং বলা হয়। এই ক্যামেল রেটিং কি বোঝা হয়? ক্যামেল রেটিং দিয়ে কি চেক করা হয়? ব্যাংকের স্বাস্থ্য চেক করা হয়, ব্যাংকের স্বাস্থ্য চেক করা হয়, ব্যাংক কি ভালো নাকি খারাপ এরকম স্বাস্থ্য চেক করা হয়। ঠিক আছে, যে ব্যাংকের কন্ডিশন, ব্যাংকের অবস্থা, সার্বিক অবস্থা। ঠিক আছে, ব্যাংকের এটাতে কি বোঝা যায়? ব্যাংকের সার্বিক অবস্থা বোঝা যায়। ব্যাংকের সার্বিক অবস্থা বলে না, দুর্বল ব্যাংক, সবল ব্যাংক, ভালো ব্যাংক, খারাপ ব্যাংক। এই ক্যামেল রেটিং দিয়া এগুলা প্রকাশ করা হয়। এই ক্যামেল রেটিং অনুসারে ব্যাংকগুলোতে টোটাল 5টা ভাগে ভাগ করা যায়। এই ক্যামেল রেটিং অনুযায়ী 5 ভাগে ভাগ করা যায়। কি কি 5 ভাগে ভাগ করা যায়? এ বি সি ডি ই, এই 5টা ভাগে ভাগ করা যায়। কে কোন ব্যাংক ভালো কোন ব্যাংক খারাপ
এই দিস ইজ ক্যামেল রেটিং, ABCDE, এইভাবে ক্যামেল রেটিং দ্বারা ভাগ করা হয় আর কি, ঠিক আছে, ক্যামেল রেটিং। আচ্ছা আচ্ছা, এখন আপনাদের হচ্ছে আমি ব্যাংকিং কিছু টার্ম লিখে দিচ্ছি যেগুলা পরীক্ষাতে আসে, যেগুলা প্রিলিতে লাগবে, রিটেনে লাগবে এবং ভাইভাতে লাগবে, এবং ভাইভাতে লাগবে না, এবং ব্যাংকে চাকরি পাওয়ার পরও এই জিনিসগুলো আপনাদেরকে লাগবে। কি কি লাগবে দেখেন, দেখেন আমি কয়েকটা টার্মস লিখে দিতেছি। ব্যাংকিং টার্মস, ব্যাংকিং টার্মস, টার্মস, TERMS, ব্যাংকিং টার্মস। কি কি টার্ম আছে? BEFTN, BFTN, এই প্রত্যেকটার মিনিং আসে পরীক্ষায়। তারপর হচ্ছে RTGS, মিনিং আসে পরীক্ষায়। BACH, ব্যাচ, ব্যাচ, এই সবগুলোর কাজে আমি করছি। NPSB, এগুলো হচ্ছে সব ফান্ড ট্রান্সফার। আচ্ছা, এখন আপনাদের আমি সংক্ষেপে বলি, আমি যেগুলা এইখানে যেগুলা লিখছি এই সবগুলা দেয়া কি করে জানেন? এই সবগুলা দেয়া ফান্ড ট্রান্সফার করে। ফান্ড ট্রান্সফার মানে এক ব্যাংক থেকে আপনি আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন এই পদ্ধতিগুলোর মাধ্যমে। BFTN এর মাধ্যমে করতে পারেন, RTGS এর মাধ্যমে করতে পারেন, ব্যাচের মাধ্যমে করতে পারেন, NPSB এর মাধ্যমে করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, BFTN, ব্যাচ, এই প্রত্যেকটার আবার আলাদা মিনিং আসে। ইভেন ভাইভাতে জিজ্ঞেস করবে, ইভেন রিটেন পরীক্ষাতে আসবে, ইভেন আপনার প্রিলিতে তো আসবেই। আমি একটু লিখে দিচ্ছি দেখেন। বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড নেটওয়ার্ক, ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। বি মানে বাংলাদেশ, বাংলাদেশ, বি মানে বাংলাদেশ। ইলেকট্রনিক, ই মানে ইলেকট্রনিক, ELECTRONIC, বাংলাদেশ ইলেকট্রনিক। এফ মানে ফান্ড, এফ মানে ফান্ড। টি মানে ট্রান্সফার, TRNS, ফান্ড। এন মানে নেটওয়ার্ক, এন মানে নেটওয়ার্ক। এই দিস ইজ BFTN, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। এরপর আছেন RTGS, রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট। আর মানে রিয়েল, টি মানে টাইম, জি মানে গ্রোস, এস মানে সেটেলমেন্টস, সেটেলমেন্ট, রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট, রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট। আচ্ছা, ব্যাচ, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাচ, বাংলাদেশ, বাংলাদেশ অটোমোটেড, এ মানে বাংলাদেশ অটোমোটেড, AUTO, অটোমেটেড, অটোমেটেড। তারপরে সি আর হচ্ছে ক্লিয়ারিং হাউস, CLEARING, ক্লিয়ারিং হাউস। এই যে আপনাদের শুরুতে বলছিলাম না বাংলাদেশ ব্যাংক এই যে ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করে, যার বাংলা হচ্ছে নিকাশ ঘর। আমি নিকাশ ঘর মনে আছে? আপনাদের শুরুতে বলছিলাম বাংলাদেশ ব্যাংক ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘরের কাজ করে, সেই নিকাশ ঘর। ব্যাচ মানে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন NPSB, NPSB হচ্ছে একদম ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার, ইনস্ট্যান্ট। আচ্ছা, এটা হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ। এন মানে ন্যাশনাল, পেমেন্ট, সুইচ, SWITCH, বি মানে বাংলাদেশ। এই আচ্ছা, এখন যে আমি লিখে দিলাম এখানে আরেকটা জিনিস একটু লিখে রাখেন। আপনারা ব্যাংকার হবেন, আপনাদের জন্য বলি কোনটা ইনস্ট্যান্ট আর কোনটা দেরি লাগে। হ্যাঁ, এই যে এই দুইটা হচ্ছে ইনস্ট্যান্ট হয়, এই যে এই দুইটা হচ্ছে দ্রুত। বুঝছেন? এই যে দেখেন এটা সবচেয়ে দ্রুত NPSB। হ্যাঁ, এই দুইটা দ্রুত, এই যে এই দুইটা RTGS আর NPSB টা দ্রুত। আর এই যে এই ব্যাচ আর এটা একদিন লাগে, একদিন লাগে সেটেল হইতে।
একদিন লাগে, আজকে পাঠাইলে কালকে, সর্বোচ্চ কালকে হবে। আর ওই যে বাকি যে দুইটা লিখলাম আরটিজিএস আর হচ্ছে এই এনপিএসবি, এই দুইটা একদম ইনস্ট্যান্ট, এই দুইটা একদম ইনস্ট্যান্ট। লাইট বারবার কম বেশি হইতেছে। জাহাঙ্গীর আলম স্যার আমি কিভাবে ভর্তি হব? আচ্ছা বলতেছি। তাহলে এখন দেখেন, আমি শুরুতেই বলছি যে ব্যাংকের সাধারণ জ্ঞান মানে একটু আলাদা জিনিস। আপনি কোন সাধারণ জ্ঞানের ক্লাসে, না বিসিএস বলেন, না প্রাইমারি বলেন, না নিবন্ধন বলেন, এই জিনিস আপনি জীবনে পাবেন না এবং পাওয়ার আপনার কোনো সম্ভাবনা নাই। বাট এটাও কিন্তু সাধারণ জ্ঞান, কিন্তু কিসের সাধারণ জ্ঞান? এটা ব্যাংকের সাধারণ জ্ঞান। তো এই জিনিস কিন্তু যে এখানে বলে নাই যে যে প্রশান্ত মহাসাগরের শাখা কয়টা, প্রণালী কয়টা, হ্যাঁ নাই কিন্তু। তো এই জিনিসগুলা আপনার ব্যাংকের জন্য লাগবে। এই জন্য আমি আপনাদেরকে বলি যে ব্যাংকের প্রস্তুতিটা আসলে অন্যরকম, ঠিক আছে? ব্যাংকের প্রস্তুতিটা আসলে অন্যরকম, এটা অন্য গুলার মতো না, একটু আলাদা। ওকে, একটু আলাদা। আচ্ছা, এই যে যা যা শিখতেছেন নতুন কিছু পাইলেন কিনা বলেন তো? আপনারা যে ব্যাংকের জিকে যেগুলো আমি আপনাদেরকে পড়াইলাম, এখানে নতুন কিছু পাইছেন কিনা? আপনারা তো সাধারণ জ্ঞানের ক্লাস অভাব নাই, নানান পেজ, নানান গ্রুপ, সাধারণ জ্ঞান ক্লাস অভাব নাই, সারাদিন সাধারণ জ্ঞানের ক্লাস করতে থাকেন। এখন আমারে বলেন তো, এই যে আমি আপনাদের যে ইয়াগুলো আমি আজকে পড়াইলাম, এইগুলা কি আপনি এর আগে কোনো ক্লাসে পাইছেন কিনা? আপনারা তো অনেক পেজে ফ্রি ক্লাস করেন, সারা দেহে সকাল সন্ধ্যা সাধারণ জ্ঞানের ক্লাস হয়, কিন্তু আপনি দিবেন ব্যাংকের পরীক্ষা। হ্যাঁ, আপনি কি ওই যে খালবিল বললে আপনার কাজ হবে বলেন? আপনার খালবিল বললে কাজ হবে না, আপনার এই যে এগুলা পড়াইতে হবে। এবং নর্মাল সাধারণ জ্ঞানের বইতে এই জিনিসগুলা থাকেও না, অনেক ম্যাক্সিমাম বইতে অনেক থাকে না, ঠিক আছে? সো আপনাকে কিন্তু এই কাস্টমাইজ পড়া পড়তে হবে। আমজনতার মতো যা খুশি তা করলে হবে না, কারণ যা খুশি তা এখানে আসে না, এখানে যা খুশি তা আসে না। ফকির বিদ্রোহ কবে হয়েছে? এখন পর্যন্ত ব্যাংকে আসে নাই, আর আসার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে? পলাশীর যুদ্ধের সেনাপতি কে ছিল? এখন পর্যন্ত আসে নাই, আর আসার সম্ভাবনাও নাই, ঠিক আছে? আইবে এই যে এগুলা, হ্যাঁ, এই যে আমি যা যা পড়াইলাম, এই যে ব্যাংকের পরীক্ষাতে আসে, বুঝা গেছে? এই জন্য আপনি আন্দাজে খালি পড়লেই হবে না। ব্র্যাক এজেন্ট ব্যাংকে জব করার সময় আমিও করেছিলাম এগুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, হ্যাঁ এই, হ্যাঁ ক্লিয়ারিং হাউস, সমস্যা নাই। আপনাদের কাজ টাজ না পারলেও আমি আছি, হ্যাঁ কাজ টাজ না পারলেও আমি আপনাদের করাই দেবো আর কি। হ্যাঁ, এগুলা না পারলে আমার বলবেন। বিএফটি এন্ড ক্লিয়ারিং হাউস এগুলো সবই করছি আমি। আচ্ছা, আমাদের এই ব্যাংক ব্যাচ সম্পর্কে একটু বলি, ব্যাংক নতুন ব্যাচ সম্পর্কে একটু বলি। নতুন ব্যাংক ব্যাচ, হ্যাঁ, এক ভাই ভর্তির বিষয় জানতে চাইলো। এটা হচ্ছে 2024 সাল ভিত্তিক যে আবেদন চলতেছে, সেখানে এখানে আমাদের প্রিলি মানে হচ্ছে এমসিকিউ প্লাস হচ্ছে রিটেন। হ্যাঁ, এমসিকিউ প্লাস রিটেনে সকল বিষয়ই হচ্ছে আপনি পাবেন, সকল বিষয়, যত বিষয় ব্যাংকের ইয়া হয়, ম্যাথ, বাংলা, তারপরে ইংরেজি, জিকে। এই যে জিকে, জিকে আমি পড়াইতেছি, এবং ব্যাংকের জিকেটা আমিই পড়াবো। কেন পড়াবো? কারণ অন্য সাধারণ জ্ঞানের টিচাররা এগুলা জানবে না, কারণ তার এটা জানার কথাও না, ঠিক আছে? তো ব্যাংকের সাধারণ জ্ঞানটা একটু আলাদা। সো এই জিনিসগুলো আমি পড়াবো, কারণ এগুলা হচ্ছে আমি আপনাকে প্র্যাকটিক্যালি করছি, জন্য আপনাকে আমি বুঝাইতে পারবো, ব্যাখ্যা দিতে পারবো, ঠিক আছে? তো সকল বিষয় ক্লাস পাবেন, আর ক্লাস হবে রাত 10টায় ক্লাস হবে, এবং এটা হচ্ছে 4 থেকে 5 মাস হচ্ছে এটার ক্লাসের যে ডিউরেশন, 4 থেকে 5 মাস ক্লাস হবে। আর ক্লাস সবগুলা ফেসবুক লাইভ ক্লাস হবে, ফেসবুকে লাইভ ক্লাস, আর ক্লাস হচ্ছে সেভ থাকবে। আর আপনাদের যে ফোকাস রাইটিং আছে রিটেনের, হ্যাঁ ফোকাস রাইটিং, এইটার হ্যান্ড নোট পাবেন। হ্যাঁ, এটার হ্যান্ড নোট পেয়ে যাবেন, হ্যান্ড নোট সফট কপি আর কি, নোট করে আমি দিব, ছবি তুলে। এটা শেষের দিকে দিব, কারণ হচ্ছে এটা রিটেন টপিক। সো রিটেন টপিক যত শেষে দেওয়া যায়, তথ্যগুলো আপনি তত আপডেট পাবেন আর কি। এই জিকে ক্লাসগুলো আমি কেন শেষে নিতেছি? কারণ 3 মাস আগে যদি জিকে ক্লাস নিতাম, এখন সব পরিবর্তন হয়ে যেত, ঠিক আছে? ফোকাস রাইটিং হ্যান্ড নোট পাবেন। আর আমাদের ফি, রেগুলার ফি হচ্ছে 4000,
তো আমাদের 50% ছাড়ের একটা অফার কার্যকর আছে। আপনি চাইলে 1999 টাকায় এই ক্লাসে ভর্তি হতে পারবেন। অন্যান্য টিচারও থাকবে, আমি একা তো এত ক্লাস নিতে পারবো না। ম্যাথের সব ক্লাস আমি নেব, জিকের পার্ট আমি নিব, ইংরেজির অল্প কিছু ক্লাস, রিটেনের কিছু ট্রিক্স এন্ড টেকনিক্স ওই ক্লাসগুলো আমি নিব, বাকিগুলো অন্যান্য টিচার থাকবেন আর কি। ঠিক আছে? সো 1999 টাকায় আপনি ব্যাংকের প্রিলি, রিটেন এবং সকল বিষয়ে আহ পেয়ে যাবেন আর কি। ঠিক আছে? আর ফি পাঠাবেন হচ্ছে কোন নম্বরে? এই নম্বরে ফি পাঠাবেন 01521496532। এই যে এই নম্বরে ফি পাঠাবেন, বিকাশে, নগদ বা হচ্ছে রকেটে ফি পাঠাইতে হবে। হ্যাঁ, 1999 টাকায় ফুল, 1999 টাকায়। আচ্ছা, 5 তারিখ পর্যন্ত, আপ টু 5 ডিসেম্বর, 5 ডিসেম্বর 23 সাল ভিত্তিক পরীক্ষা। সো সেই পর্যন্ত 23 সালের ভিত্তিক ক্লাস হবে। ডিসেম্বরের 5 তারিখ থেকে হচ্ছে 24 সালের ক্লাস, মানে 24 সাল কাস্টমাইজ ক্লাস শুরু হবে আর কি। ঠিক আছে? সো এই নাম্বারে ফি পাঠাইলে আপনি আমাদের পেজে মডারেটর আছে বা হোয়াটসঅ্যাপে নক করলে আপনি অ্যাড করে দেবো আর কি আপনাকে। ঠিক আছে? ওকে। এই জন্য বলি যে ব্যাংকের প্রস্তুতিটা অন্য সবার মতো না। ঠিক আছে? এখন আপনি ব্যাংক পড়তে যায় যদি ওই হাবিজাবি পড়েন তাহলে হচ্ছে হবে না আর কি। ঠিক আছে? না, অন্যান্য শিক্ষক থাকবেন, আমি তো এত ক্লাস নিতে পারবো না, আমার সময় নাই। তো নিতে পারলে ভালো, কিন্তু অন্য টিচার থাকবে না আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস আমি একটু এই ফাঁকে শিখাই দেই আরেকটা জিনিস সাম্প্রতিক, এটা একটু নিয়ে রাখেন। হ্যাঁ, অর্থনৈতিক সমীক্ষাটা একটু ফাঁকে দিয়ে দিই। 2025 অর্থনৈতিক সমীক্ষায় দেখবেন অনেক বড় একটা পৃষ্ঠা বই আছে, প্রায় এই মোটা। সব তথ্য আপনার দরকার নাই। আপনার চাকরির পরীক্ষায় বা ব্যাংকের পরীক্ষায় কতটুকু দরকার ততটুকু আমি লিখে দিচ্ছি, এত তথ্য দরকার নাই। হ্যাঁ, বোঝা গেছে? আচ্ছা, বিবাহের গড় কত, এইসব দরকার নেই। আচ্ছা, আমাদের খুব ইম্পর্টেন্ট যে জিনিসগুলো একটু লাগবে, অর্থনীতি সমীক্ষা 2025। আর আরেকটা বিষয় হচ্ছে, দেখেন, সরকারি সরকারি যে বিভিন্ন ডাটা আছে, সব ডাটা, সরকারি ডাটাগুলো থেকে কিন্তু মানে কোশ্চেন, মানে উত্তর হয় আর কি। হ্যাঁ, কিছু ডাটা আছে হাবিজাবি প্রতিষ্ঠানের, ওগুলা কিন্তু কাউন্টে না। তো অর্থনৈতিক সমীক্ষাটা সরকারি একটা প্রতিষ্ঠানের, সরকার থেকে পাবলিশড হয়। সো এই ডাটা আদমশুমারি থেকে 10 বছর পর পর হয়। ওই একবার হয়েছে, আর কবে হয় ঠিক নাই। সো অর্থনৈতিক সমীক্ষার ডাটাটা মানে পারফেক্ট, এটাই ভিত্তি ধরা হয় আর কি। আচ্ছা, এই অনুযায়ী হচ্ছে আমাদের টোটাল মোট জনসংখ্যা, আমাদের মোট বর্তমানে জনসংখ্যা মোট হচ্ছে 17, কি চুরি করছে নাকি? হ্যাঁ, 17.23 কোটি। কি বলে? হ্যাঁ, ঢাকায় তো আছে মনে হয় 2 কোটি 3 কোটির উপরে, ঢাকায় আছে মিনিমাম 2 কোটি। হ্যাঁ, চুরি করছে মনে হয়। আচ্ছা, জনসংখ্যা বৃদ্ধির হার। হ্যাঁ, জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.12%, 1.12%। আচ্ছা, দারিদ্রের হার, দারিদ্রের হার হচ্ছে 18.7%। আচ্ছা, চরম দারিদ্র, হ্যাঁ, চরম দারিদ্রের হার হচ্ছে 5.6%। সাক্ষরতার হার, সাক্ষরতার হার হচ্ছে 70, এগুলো সব আপডেট তথ্য, 77.9%। গড় আয়ু বাংলাদেশে কয় বছর বাঁচতে পারেন? গড় আয়ু 72.3%, 72.3 বছর। পার্সেন্ট না, এটা বছর। মাথাপিছু আয়, মাথাপিছু আয় হচ্ছে মাথাপিছু আয় হচ্ছে
2820 মার্কিন ডলার, 2820 মার্কিন ডলার। আচ্ছা, মূল্যস্ফীতি, 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 মূল্যস্ফীতি হচ্ছে 8.48, 8.48, 8.48 হচ্ছে মূল্যস্ফীতির মান। ঠিক আছে। আচ্ছা, মোটামুটি এগুলাই, মোটামুটি এগুলো একটু মনে রাখবেন। বাংলাদেশে আগামী অর্থনৈতিক সমীক্ষা পূর্ব পর্যন্ত যে চাকরির পরীক্ষাগুলোই হয়, সেই পরীক্ষাগুলোতে হচ্ছে যে আপনার এই তথ্যগুলোই কাজে দিবে আর কি। ঠিক আছে, এই তথ্যগুলোই কাজে দিবে। রাকিবুল হাসান হৃদয় 1500 দিবানি। 1500 টাকা দিলে হবে? অন্যান্যরা হচ্ছে এক সাবজেক্ট পড়ায় নেয়, শুধু প্রিলিমিনারি 2000-3000 টাকা। আমি তো এমনি ফি কম নেই। ঠিক আছে, তাহলে এই তথ্যগুলো একটু লিখে রাখেন আর কি। হ্যাঁ, তথ্যগুলো লিখে রাখেন। 11টা বেজে গেছে, সময়ের সাথে পারি না, সময়ের সাথে পারি না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে একটু লিখে দিই, সাম্প্রতিকের মধ্যে এটা আসে, খুব হট টপিক আর কি। হ্যাঁ, সামনে যে পরীক্ষা দিবেন, হ্যাঁ, সেটা প্রাইমারি নিবন্ধন যাই হোক না কেন, দেখেন এটা হচ্ছে এই নোবেল 2025, নোবেল 2025, নোবেল 2025। দেখেন, নোবেল কিন্তু অনেক সাবজেক্টে আছে, সব সাবজেক্টের পরীক্ষা খুব একটা আসে না। দেখেন আসে কোথায় কোথায়, দেখেন শান্তি, শান্তি, অর্থনীতি, অর্থনীতি, এগুলা বেশি আসে। অন্যগুলা যে আমি পড়বেন না তা বলি নাই। সাহিত্য, শান্তি, অর্থনীতি, সাহিত্য। আচ্ছা, শান্তি থেকে পাইছে মারিয়া কোসিনা মাচোদা, মাচাদো। আচ্ছা, মাচাদো। আচ্ছা, মারিয়া। শান্তিতে পাইছে মারিয়া করিনা, কয়কার কো রস্কের রি নয় কারেন না, মা চা দয়কার, মাচাদো। ওকে। আচ্ছা, অর্থনীতিতে কেউ কেনা পেয়েছে? অর্থনীতিতে পাইছে জোয়েল মকির। আচ্ছা, ফকির, জগার জো অন্তস্থায়ী গলা, জোয়েল মকার মো করে শিকারে কি জোয়েল মকির। আরো কয়েকজন আছে, পিটার হাউইট। আচ্ছা, জোয়েল মকির, তারপর আছে পিটার পাশকারি পি, 3জন পাইছে। হ্যাঁ, সবগুলো দরকার নাই, 1-2টা মুখস্থ রাখলে হবে। হাউইট। আচ্ছা, 2টা দিলাম। আচ্ছা, সাহিত্যে কে পাইছে? সাহিত্যে ওরে বাবা, লাসলো, ইংরেজি নাম রে বাবা, এ তো বানান করাই কঠিন। ক্রাস না হোরকাই, ক্রাস, ক্রাস, ক্রাস না, ক্রাস না হোর কার কাই। আচ্ছা, এই 3টা বেশি আসে, এগুলা VV3 স্টার আর কি। হ্যাঁ, শুধু ব্যাংক না, অন্যান্য চাকরির পরীক্ষায় দেখবেন শান্তিতে পাইছে কে, সাহিত্যে পাইছে কে, অর্থনীতিতে কে পাইছে, এইগুলা বেশি আসে। আরো আছে রসায়ন, পদার্থ, খুব একটা আসে না, খুব কম, এগুলা বেশি আসে আর কি। ঠিক আছে। আচ্ছা, আর এখানে একটু পুরুষ 14 জন। আচ্ছা, টোটাল হচ্ছে পুরুষ পাইছে 12 জন, 1 ডজন। পুরুষ হচ্ছে 1 ডজন, মনে রাখবেন। 1 ডজন মানে 12 জন পুরুষ নোবেল পাইছে। আর মহিলা পাইছে 2 জন,
মোট 14 জন, মোট 14 জন হচ্ছে নোবেল পাইছে। পুরুষ হচ্ছে 1 ডজন আর মহিলা হচ্ছে 2 জন, টোটাল 1 ডজন। ঠিক আছে। ও, ঢাকা শহর বিশ্বের 2য় অবস্থান হল, 1 নম্বর হলো না এবার। আচ্ছা, অনেক সুন্দর লাইভ হচ্ছে, অনেক কিছু শিখলাম। আচ্ছা, এমডি তাহসান ইসলাম তারা, ওকে, ধন্যবাদ ভাই। তাহসান ইসলাম তারা, 11:15 বেজে গেছে। আচ্ছা, তাহলে এগুলা এই 3টা বেশি পড়বেন আর কি। হ্যাঁ, তো আজকে এখানে শেষ করে দিতেছি, অনেক রাত হয়ে গেছে, এমনি শীতের রাত। তো আগামীকাল আবার ইনশাল্লাহ আমাদের ক্লাস হবে রাত 10টায়। 5 তারিখের পূর্ব পর্যন্ত সিনিয়র অফিসারের প্রস্তুতি নিয়ে আমাদের ক্লাস হবে। আর যারা আমাদের ব্যাংক ব্যাচে যুক্ত হন নাই, ব্যাংক ব্যাচে যুক্ত হইলে 23 সাল ভিত্তিক যে ক্লাসগুলো আছে, যারা 23 সাল ভিত্তিক পরীক্ষা দেবেন, প্রস্তুতি একদম 0, এখনো 10 দিন সময় আছে। তো 10 দিনে আমাদের 23 সাল ভিত্তিক ব্যাচে অ্যাড হয়ে ওই ক্লাসগুলো করে ফেলতে পারেন। 10 দিনে আমার মনে হয় যে যদি ডেইলি 2টা-3টা করে ক্লাস করেন, তাহলে দেখা যায় ওই 23 সাল ভিত্তিক প্রস্তুতি আপনার হয়ে যাবে, কারণ ক্লাস সব রেডি আছে, পুরাতন ক্লাস। তো যারা আমাদের এই ব্যাংক ব্যাচে যুক্ত হন নাই, এখন যদি আপনি যুক্ত হন, আপনাকে 24 সাল ভিত্তিক লাইভ ক্লাস তো করবেনই, 23 সাল ভিত্তিক ব্যাচও আপনাকে অ্যাড করে দেওয়া হবে। সো প্রস্তুতি নিয়েই পরীক্ষা দেন আর কি। তো যাই হোক, আজকে বিদায় নিতেছি এই পর্যন্ত। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।